স্বাধীনতা গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামের কারণ তাকে যেভাবে আমরা বিশেষায়িত করি না কেন, তাও একটা অসম্পূর্ণতা থেকে যাবে। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি নির্বাচনে কখনো পরাজিত হন। তিনি 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। মানে আপনি, এবং তিনি কখনোই প্রতিহিংসার রাজনীতি করেনি। সর্বশেষ দৃষ্টান্ত তার উপরে যেভাবে নির্যাতন গত 25 সরকারের নেত্রী করেছিল। তিনি অসুস্থ, তাকে চিকিৎসা দেওয়া হয়, বারবার বলার পরে চিকিৎসা দেওয়া হয়। তাকে গ্রেফতার করে একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে যে কারাগারে রাখা হয়েছিল সেটা অ্যামেন্ডমেন্ট ঘোষণা করেছিল সরকার, পরিত্যক্ত ঘোষণা করেছিল। যেখানে পত্রিকায় আপনাদের মাধ্যমে আমরা জেনেছি আরশোলায় ইঁদুরের বসবাস, সেই পরিত্যক্ত একটি কারাগারে তাকে নির্যাতন করার জন্য তাকে ধরে রাখা হয়েছে। আপনার সেই দিনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিভাবে একজন সাবেক জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বকে, সাবেক প্রধানমন্ত্রীকে দখলদার প্রধানমন্ত্রী বলবো, গাইডিয়ারের প্রধানমন্ত্রী বলবো। শেখ হাসিনার কোনো নির্বাচিত বৈধতা ছিল না দেশে এবং সারা বিশ্বে, এটা সবাই জানে। সে একজন প্রতিষ্ঠা রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ বলছেন, শুনি মরে না কেন? কি ভয়ঙ্কর কথা! আপনি কি অশ্লীল, কি রুচিহীন একজন মানে ব্যক্তির উচ্চারণ। সে আবার দাবি করতো সে নাকি শেখ মুজিবের কন্যা। কখনো পালাবে না। বাংলাদেশে একজন মানুষ তার হৃদয়ে জায়গা করেছেন, আরেকজন কিভাবে পালিয়ে এই দেশকে চলে গেছে আপনারা জানেন। বন্ধুরা, সেই জন্য সেই নেত্রীর কথা, যিনি বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে এমন একটা উচ্চতা নিয়ে গেছিলেন যেখানে মেয়েরা শুধু অবহেলিত বললে ভুল বলা হবে, সর্বক্ষেত্রে পরিবার, দেশ, সব জায়গায় তাদেরকে উপেক্ষা করা হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই জায়গাটা যেন মুক্তির দূত হিসাবে এই দেশে নারী সমাজের কাছে এসেছে। বিনা বেতনে এদেশের কন্যা সন্তানরা সর্বোচ্চ পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, এটা একটি মুসলিম জনসংখ্যার দেশ। এই জায়গায় অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে মানুষের কাছে পৌঁছানো একজন নারীর জন্য কতটা কঠিন, সেটাই যদি ইতিহাসের ধারাবাহিকতার বিষয়ে আপনার নজর রাখেন তাহলে দেখবেন। যেমন বেগম সুফিয়া কামাল নারী শিক্ষার জন্য অগ্রদূতের ভূমিকা পালন করছেন, তাকে অতিক্রম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো বেশি নারী শিক্ষার সপক্ষে, শুধু নারী শিক্ষা বলবো না, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে অগ্রদূত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা। গবেষণা হওয়া উচিত। আমি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক আছেন, সম্মানিত শিক্ষক আছেন, তাদেরকে অনুরোধ করবো এই নেত্রীর সম্বন্ধে গবেষণা, শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। আপনারা জানেন কৃষি ক্ষেত্রে আমি নিজে কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজকে সভাপতি ছিলাম। তিনি হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন, বারবার বলেছিলেন, এদেশের কৃষককে 5,000 টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করার জন্য। এরশাদ করে না, কিন্তু বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পরে প্রথম কাজটা করেছিলেন, কৃষকদের 5,000 টাকা সুদসহ কৃষি মওকুফ করেছিলেন। তিনি এরশাদের অধীনে নির্বাচন করবেন না, কারণ এরশাদ অবৈধ সরকার ছিল, সামরিক সরকার ছিল। সেই জন্য সেই সরকারের অধীনে তিনি নির্বাচন করেননি। সেই সরকারের পতন ঘটিয়েছিলেন 90 গণঅভ্যুত্থানে, এবং তিনি পরবর্তীতে নির্বাচন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন।
তিনি দ্বিতীয় দফায় যে গণঅভ্যুত্থান হয়েছে 24-এ এদেশের ছাত্র তরুণদের, আমি তাকে সেলিউট করি, তাদের সম্মান করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আর যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদের রক্ষা করেন। এই অভ্যুত্থানের যার নামটি জল করে সবার সামনে এসেছে তিনি বেগম খালেদা। মুক্তিযুদ্ধের সময় তিনি তার মাসুম দুটো বাচ্চা নিয়ে পাকিস্তানের হানাদার কারাগারে তিনি বন্দী ছিলেন, কিন্তু মাথা নত করেনি, কারণ তার স্বামী এই দেশের আদরের দুলাল, ভালোবাসার মানুষ, সেই জিয়া রহমান স্বাধীনতার গণঘোষণা করেছে এবং তিনি এই দেশে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আমি বেশি কথা বলবো না। এই শহীদ জিয়া এবং শহীদ বেগম আপুসির নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র একটা ধারাবাহিক দেখে গণতন্ত্রের পক্ষে 16 বছর ধরে যিনি লড়াই করলেন তিনি জনাব তারেক রহমান। একটা সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। এখন প্রতিটা মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে জয়লাভ করবে এবং এই দেশের কর্ণধার হবে জনাব তারেক রহমান। এটা এমন একটা জায়গায়, এমন একটা মনের ভিতরে মানুষের আছে, নির্বাচন হয়ে গেলেই এই কথা সত্যটা কিন্তু প্রকাশ হবে না। সেই জন্য যত কিছু দাবি, যত কিছু আপত্তি, যত কিছু যে বিষয়, সব কিছু তারেক রহমানকে উদ্দেশ্য করে এই দেশের মানুষ এই করছে। আমি মনে করি আসল বন্ধুরা, এই নির্বাচনকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।